আপনার দর্শকরা অত্যন্ত বুদ্ধিমান, তারা বুঝবেন। পর্ষদ বলেছে যে বেনিয়ম হয়েছে, বেনিয়মকে দুর্নীতি বলা যায় না। তো এটা কি হাস্যকর যুক্তি আমি জানি না। পর্ষদ তো সুযোগ পেয়েছিল, ডিভিশন বেঞ্চও সুযোগ পেল, সিঙ্গেল বেঞ্চও দিনের পর দিন হিয়ারিং হয়েছে। ওই পয়েন্টগুলো নিয়ে কথা কেন বলছে না? পর্ষদ উত্তর দেবে নিশ্চয়ই এবার। ফ্যাক্ট ইজ দ্য ফাদার অফ ল। তো ফ্যাক্টের গোলমাল যদি থাকে ওই ল দিয়ে ওটাই হবে না। আর্টিকেল 226 পাওয়ার অনেক, যেটা সিঙ্গেল বেঞ্চ এক্সারসাইজ করেছেন। ন্যাচারাল জাস্টিস বলে লাফানো হচ্ছে। ন্যাচারাল জাস্টিস ইজ নট এ আনরুলি হর্স। তো জানে যে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি, কিছু বলেছেন কি? যারা প্যারাটিচার আছেন তারা তো জানেন তাদের নাম্বারটা ফ্র্যাকশানে আছে, কিছু বলেছেন? যে শিক্ষকরা চাকরি করছে তারা জানে তাদের কলিগদের কতজন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কোনোদিন মুখ খুলেছেন? নিতে হয় আমাদেরকে বলা হয়নি, আমাদের 10 নম্বরের ভাইবা নিতে বলা হয়েছিল, আমাদের কোনো ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট নেই। এইসব কথাগুলো যখন কোর্টে বলছিল সেই সময় বোর্ডের আইনজীবী ছিল, বোর্ডের আইনজীবী ক্রস করতে পারতেন, ক্রস করেননি, মানে তিনি অ্যাডমিট করে গেছেন। এবারে যেখানে 26,000-এর ভবিষ্যৎ এখনও প্রশ্নের মুখে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রাথমিকের আবারও নয়া মোড়। আপনি একেবারেই ফেসবুকে এটি পোস্ট করেছিলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নাকি সমস্ত ডিপিএসসিকে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তারা কোনো তথ্য ফাঁস না করে। এর কারণটা কি? কারণ খুব সিম্পল। এই মামলাটার অনেক কটা পয়েন্ট আছে, তার মধ্যে আরেকটা পয়েন্ট হচ্ছে প্যানেল জীবনে প্রকাশই হয়নি, অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল উইদাউট প্যানেল। তো যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মামলাটা করছেন পর্ষদের হয়ে, তখন তিনি বলেছিলেন যে প্যানেল প্রকাশ হয়েছে। তো প্যানেল যখন প্রকাশ হয়েছে, উই হ্যাভ রাইট টু সি দ্যাট প্যানেল। তো আমি অনেকজনকে বলেছিলাম আরটিআই করার জন্য, তারা আরটিআই করে বিভিন্ন ডিপিএসসিতে, যে প্যানেল প্রকাশ হয়েছে, প্যানেল দাও। এটা দেখে রাজ্য সরকার এবং বেসিক্যালি পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন বুঝতে পেরেছে এবার তো ফেঁসেছি। একটা নোটিফিকেশন ইস্যু করেছে, করে বলেছে যেহেতু মামলাটা সাবজুডিস, এই মামলা সংক্রান্ত কোনো তথ্য দেবে না। কেন দেবে না? কারণ জানে এক নম্বর তো তথ্য নেই, প্যানেল বলে কিছু নেই এই নিয়োগে। সেকেন্ড থিং, যেটুকু তথ্য বেরিয়েছে, যেটা অলরেডি বিভিন্ন সময় আরটিআই এরা দিয়েছে, আর এদের ইনফরমেশান পুরো সেলফ কন্ট্রাডিক্টরি। ওই ভয়ে এই নোটিফিকেশনটা করেছে। যাক, এই ভয়টা ভালো, কিন্তু এই ভয় তো বাঁচাবে না। কারণ যে পরিমাণে দুর্নীতি হয়েছে, খালি একটা সেক্টরে তো নয়, বেসিক সিলেকশন যেটা, মানে অ্যাজ পার রুল যা সিলেকশন যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। আরও অনেকগুলো পয়েন্ট আছে, আমরা বলা শুরু করব সামনের সপ্তাহ থেকে, আপনারা জানতে পারবেন। পয়েন্টগুলো এখন আমি বলছি না, তবে সেই পয়েন্টগুলোতে অদ্ভুতভাবে যে পয়েন্টগুলো সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিয়েছিল, খালি টেকনিক্যালিটিসে গেল সবাই, সেই পয়েন্টগুলোর কোনো অ্যান্সার করলেন না। কেন করলেন না? গড নোস। মানে ওনাদেরকে শুভনন্দন। আরটিআই করলে কি সত্যি তথ্য যাওয়া, মানে যে দেওয়া, তার মানে দিতে যে বাধ্য আরটিআই করলে, সেটা কি সত্যি সাবজুডিয়াস বলে দেওয়া যায় না? অ্যাবসার্ড কথা। সাবজুডিস বলে তথ্য দেওয়া যায় না, এটা পুরো বেকার কথা। আরটিআই ইনফরমেশন তারা দিতে বাধ্য, দিচ্ছে না, এবং এটা যা দিচ্ছে না এটা লাভই হয়েছে। আরও বোঝা যাবে কি লুকানোর চেষ্টা করছে। আমি আপনাকে এক্সাম্পল দেখাতে পারি। একটা লোক, তার ছেলে তার নাম্বার জানতে চেয়েছিল, তাকে প্রথমে একটা ফার্স্ট আরটিআই তাকে একটা নাম্বার দেওয়া হয়, সেকেন্ড আরটিআই বলে না ওটা ভুল ছিল, তোমার নাম্বার এটা হবে, কারেক্ট করে পাঠায়। কোর্টে যখন তার নাম্বারটা দেয়, আরেকটা নাম্বার আসে, মানে একজনকে 3টে নাম্বার দিয়েছে, ইচ্ছা মতো নাম্বার দিয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে ভায়োলেশন হয়েছে। এরকম অনেক কটা ইনফরমেশন আছে, সুতরাং পুরো ব্যাপারগুলো কোর্টের সামনেই আছে, দেখা যাবে। এত কিছুর পরেও যে দুর্নীতি হয়েছে সেটা তো একেবারেই পর্ষদের পক্ষ পর্ষদ একটা দারুণ কথা বলেছেন। আপনার দর্শকরা অত্যন্ত বুদ্ধিমান, তারা বুঝবেন। পর্ষদ বলেছে যে বেনিয়ম হয়েছে, বেনিয়মকে দুর্নীতি বলা যায় না। তো এটা কি হাস্যকর যুক্তি আমি জানি না। কিছু ইন সার্ভিস টিচারদের আইনজীবী বলেছেন, হ্যাঁ বেনিয়ম হয়েছে, পর্ষদ বেনিয়ম করেছে, পর্ষদ দুর্নীতি করেছে, তা আমার ক্লায়েন্ট কেন সাফার করবে? একদম ঠিক বলেছেন, ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করি আমি। পয়েন্ট হচ্ছে, যদি বেনিয়ম হওয়ার ফলে যারা ইন সার্ভিস তারা সাফার না করে, তাহলে যারা চাকরিটা পায়নি, বেনিয়মের বলি যারা হয়েছে, তারা কেন সাফার করবে? ইন সার্ভিসে যদি কোনো দোষ না থাকে, তাহলে সব দোষ কি এদের, যারা চাকরিটা পায়নি, বেনিয়মের ফলে যাদের চাকরিটা চলে গেল? প্রত্যেকটা স্টেজে স্ক্যাম আছে, তো প্রুভড স্ক্যাম, এবং স্ক্যাম প্রত্যেকটা জিনিস মানে এক এক করে পয়েন্ট আউট করে দেখিয়ে দেবো, অপেক্ষা করুন। আমি বললাম তো, এখন আমার পয়েন্ট আমি ডিসক্লোজ করছি না। আমি বহুবার বলেছি, যারা শিক্ষক আছেন তাদেরকে আমি বহুবার বলেছি কতগুলো পয়েন্টের ব্যাপারে। আমাকে গালাগালি না করে, আমার পিছনে না করে, আপনারা যান পর্ষদকে গিয়ে এই পয়েন্টগুলোর স্যাটিসফাই করতে বলুন। পর্ষদ তো সুযোগ পেয়েছিল,
ডিভিশন বেঞ্চও সুযোগ পেলো, সিঙ্গেল বেঞ্চও দিনের পর দিন হিয়ারিং হয়েছে, ওই পয়েন্টগুলো নিয়ে কথা কেন বলছে না? পর্ষদ উত্তর দেবে নিশ্চয়ই এবার। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে পর্ষদের পক্ষ থেকে যেখানে বলা হয়েছিল যে প্যানেল প্রকাশ হয়েছে, সেই জায়গায় কিন্তু এরর ফ্রি একটি লিস্টও কিন্তু আমরা দেখতে পাইনি। দেখো, প্যানেল প্রকাশ হয়নি, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, এটা পাবলিশ হলো, এটাকে বলে ব্রেকআপ অফ স্কোর। মানে 28/11/2022 সালে ব্রেকআপ অফ স্কোর অফ এমপ্যানেল ক্যান্ডিডেট পাবলিশ করলো। তারপর 29 তারিখে আরেকটা নোটিস করে দিয়ে বললো না না, ওই যে 28 তারিখটা পাবলিশ করে এটা ভুল আছে, আমরা ঠিক পাবলিশ করব। আজ পর্যন্ত ঠিক হয়নি। পর্ষদ বলেছে যে প্যানেল এক্সপায়ার করে গেছে 17-তে, কিন্তু আমার কাছে তথ্য আছে 2020 পর্যন্ত ওই প্যানেল থেকে রিক্রুটমেন্ট হয়েছে, ইনফরমেশন আছে, তথ্য আছে। পর্ষদ বলছে যে প্যানেলের নাকি ছিল কোনো একটা, প্যানেল তো কেউ চোখে দেখেনি। যদি থাকে, সিঙ্গেল বেঞ্চ যখন জাস্টিস অমৃতা সিনহা আমার একটা মামলার অর্ডার দিলেন যে প্যানেলটা কোর্টের সামনে আনো, তখন সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে কেন গেল পর্ষদ? যদি প্যানেল থাকে তো সামনে দিয়ে দিত, প্যানেলটা দেখতে পেতাম, ভয় পাওয়ার তো কোনো কারণ ছিল না। আসলে ব্যাপার প্যানেল বলে কিছু নেই। এই রিক্রুটমেন্টটা হচ্ছে প্যানেল ছাড়া, এবং বেশ কিছু ভুতুড়ে রিক্রুটমেন্ট আছে। ভুতুড়ে রিক্রুটমেন্ট বলতে এমন কিছু স্টুডেন্ট আছে যারা টেট পাস করেনি, মানে টেট পাস লিস্টে তাদের নাম নেই, তাদের ওই ব্রেকআপ অফ লিস্টে যে এমপ্যানেল ক্যান্ডিডেট সেখানেও নাম আছে অথবা সেখানেও নাম নেই, কিন্তু তারা চাকরি করছে। এরকম বেশ কিছু ভুতুড়ে নিয়োগ আছে। কয়েকটা জেলা আমরা পয়েন্ট আউট করেছিলাম, RTI রিপ্লাই আমাদের কাছে আছে, কোর্টের রেকর্ডও আছে। প্রায় 900 জনের মতো এক্সেস অ্যাপয়েন্টমেন্ট আছে। তারা কারা, কীভাবে অ্যাপয়েন্টমেন্ট পেলো, নো ওয়ান নোজ। এরকম ভুতুড়ে রিক্রুটমেন্ট বেশ কিছু আছে এই পুরো প্রসেসটায়। মানে আমি বললাম না, কোর্টের সামনে পুরোটাই আনা হয়েছে এবং পয়েন্ট আউট করে দেওয়া হবে। কিন্তু প্রাথমিকের মামলায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই দুর্নীতি কতটা হয়েছে সেই বিষয়ে যতটা না আলোচনা হচ্ছে কোর্টের ভেতরে, তার থেকেও বেশি আলোচনা হচ্ছে যে প্রাক্তন বিচারপতি এখন বিজেপির MP অভিজিৎ গাঙ্গুলির বিচার প্রক্রিয়া নিয়ে। অ্যাবসার্ড। দেখুন, টেকনিকের যখন বলে না, ইফ ইউ হ্যাভ ল ইন ইউর সাইড, hammer on the judges. If you have fact on your side, hammer on the judges. If you have law on your side, hammer on the jurists. If you have neither law nor fact, then hammer on the table for the sake of your client. এখানে ওই টেবিলে হ্যামারিংটা চলছে। যে পয়েন্টগুলো আছে, মাননীয় বিচারপতি সিঙ্গেল বেঞ্চে যে অর্ডারগুলো দিয়েছিলেন বেশ কটা পয়েন্টের উপর ডিপেন্ড করে, সেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়নি। যে স্পেসিফিক ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হয়নি। মেয়ার টেকনিক্যালিটিস নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, বিচারপতির কোনো অর্ডার যদি প্রবলেম লেগে থাকতো, সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করেনি কেন? ক্রস এক্সামিনেশনের সুযোগ তো ওরাও পেয়েছিল, ক্রস এক্সামিন করেনি কেন? অনেক কটা পয়েন্ট আছে। আমি বললাম না, এখন ক্লায়েন্টকে বেড়াতে হবে, কোটি কোটি টাকা উঠেছে, কোটি কোটি টাকার খেলা আছে, সেগুলো তাদের জন্য কিছু তো বলতে হবে, সেটাই বলছে বোর্ড। অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে ন্যায় বিচার নাকি আইনের ঊর্ধ্বে, তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানেও সওয়াল করা হচ্ছে যে আইন না মেনে ন্যায় বিচার না। দেখুন, মানে আবার বলছি, ফ্যাক্ট ইজ দ্য ফাদার অফ ল। তো ফ্যাক্টের গোলমাল যদি থাকে, ওই ল দিয়ে ওটাই হবে না। আর্টিকেল 226 পাওয়ার অনেক, যেটা সিঙ্গেল বেঞ্চ এক্সারসাইজ করেছেন। ন্যাচারাল জাস্টিস বলে লাফানো হচ্ছে। ন্যাচারাল জাস্টিস ইজ নট এ আনরুলি হর্স। মানে পাবলিক রিক্রুটমেন্টের ক্ষেত্রে মাস যেখানে রিক্রুটমেন্ট আছে, সেখানে জনে জনে শুনতে হবে, কেউ বলেনি। ইনফ্যাক্ট SSC জাজমেন্টটা পুরোপুরি পড়ে নেন আপনারা, সেখানেও দেখতে পারবেন। ওই ন্যাচারাল জাস্টিসের দরকারও হয় না এই ক্ষেত্রে, এরকম মাস রিক্রুটমেন্টের স্ক্যামের ক্ষেত্রে। প্রত্যেকটা স্টেজে স্ক্যাম ছিল, প্রত্যেকটা স্টেজে স্ক্যাম আছে, এবং প্রত্যেকটা জিনিস প্রুভড। কিন্তু অদ্ভুতভাবে বেশ কিছু পয়েন্টে না পর্ষদ কথা বলল, না আইনজীবীদের যারা অ্যাপিয়ার করছেন, অনেক স্বনামধন্য আইনজীবী ইন সার্ভিসে, তারা করলেন। কিসব বাটারফ্লাই ক্যাটারপিলার কী সব হয়ে গেল, সেগুলো বুঝলাম না। যাই হোক, ওনারা বলেছেন ভালো, এবার আমরা বলা শুরু করব, আশা করি ওনারা শুনবেন। চাকরিহারা শিক্ষকরাও তো একই কথা বলছেন যে বিচারপতি নাকি তাদের বক্তব্য রাখার সুযোগ জায়গায় নেই, তাদের বক্তব্যর জায়গায় নেই। আবার বলছি, বক্তব্য রাখার জায়গা এখানে একমাত্র পর্ষদের ছিল, এবং পর্ষদ বক্তব্য রেখেছে। সুতরাং তারা বক্তব্য রাখা, তাদের এই বেকার কথাগুলো, ওগুলো গাজোয়ারি কথা। আমি আবার বলছি, সুপ্রিম কোর্ট একাধিক রায়ে এই 2025 জানুয়ারি মাসে একটা ঝাড়খণ্ড রিক্রুটমেন্টের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। SSC জাজমেন্টটা দিয়ে আপনারা পড়েন, সেখানেও এই ন্যাচারাল জাস্টিস নিয়ে অনেক কথা বলা আছে। এই ন্যাচারাল জাস্টিস ওদের মনের ভ্রান্ত ধারণা হতে পারে। আচ্ছা বলুন না, ওরা প্যানেল যে ব্রেকআপ অফ স্কোর ওরা তো দেখেছে, বিভিন্ন জেলায় তারা কাজ করে, তারা তো জানে যে রিজার্ভেশন রোস্টার মানা হয়নি। কিছু বলেছেন কি? যারা প্যারা টিচার আছেন তারা তো জানেন তাদের নাম্বারটা ফ্র্যাকশানে আছে, কিছু বলেছেন?
যে শিক্ষকরা চাকরি করছে তারা জানে তাদের কলিগদের কতজন ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, কোনোদিন মুখ খুলেছেন? যে শিক্ষকরা চাকরি করছে তারা জানেন যে অ্যাপটিটিউড টেস্ট নামে কিছু হয়নি, আজকে এসে বলছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, এই হয়েছে। যে শিক্ষকরা আজ কোর্টে এসছেন তাদের নাকি অন্যায় হয়েছে, তারা তো জানেন যে অনেক রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস যারা তাদের থেকে বেশি নাম্বার পেয়েও চাকরিটা পায়নি। মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেটের রুল তারা জানেন না? তারা নিশ্চয়ই জানেন। তারপর তারা কথা বলছেন কেন? আসলে ব্যাপার দেখুন, আমি তাদের দোষ দিচ্ছি না। চাকরি পেয়ে গেছে, চাকরি চলে যাবে, কেউ চায় না। সে এবার কিন্তু সত্যিটা তো মানতে হবে যে ডিপ্রাইভড হয়েছে কয়েক লাখ লোক। পুরো প্যানেলটা একটা স্বচ্ছ প্যানেল থাকা দরকার ছিল। রুল 8 মেনে প্যানেল তৈরি করার কথা ছিল, সে প্যানেলটা কোথায় জানতে চাইতো। কিন্তু এই অ্যাপটিটিউড টেস্ট নিয়েও কিন্তু একাধিক জলঘোলা রয়েছে। কোনো জলঘোলা নেই। প্রত্যেকজন এসে কোর্টে এসে বলে গেছিলো অ্যাপটিটিউড টেস্ট হয়নি। অ্যাপটিটিউড টেস্ট কীভাবে নিতে হয় আমাদেরকে বলা হয়নি। আমাদের 10 নম্বরের ভাইবা নিতে বলা হয়েছিল। আমাদের কোনো ফর্মাল অ্যাপয়েন্টমেন্ট নেই। এইসব কথাগুলো যখন কোর্টে বলছিল সেই সময় বোর্ডের আইনজীবী ছিল। বোর্ডের আইনজীবী ক্রস করতে পারতেন, ক্রস করেননি, তিনি অ্যাডমিট করে গেছেন। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে ওগুলো বলা বেকার। একাধিক লোকই তো বলেছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে। 2 থেকে 3 জন বলেছেন, এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কিভাবে নিয়েছেন, গাইডলাইন্স কী ছিল, তারাই বলেছে কোনো গাইডলাইন্স ছিল না। যারা 2-3 জন বলেছেন নেওয়া হয়েছে, কী গাইডলাইন্সে নিয়েছেন সেটাও তারা বলেনি। তাদের অ্যাপয়েন্টমেন্ট কীভাবে হয়েছিল তারাও সেটা বলতে পারেনি। সুতরাং আমি বললাম না, টোটাল ওভারঅলটা দেখলে বোঝা যায় হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড।